আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ম্যাথমেটিক্স টার্গেট আরইউ জিএসটি ব্যাচের ম্যাথমেটিক্সের 4 নম্বর লেকচার। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যতদিন পর্যন্ত ম্যাথমেটিক্সে তোমার লাইফ, তুমি মানে যতক্ষণ ম্যাথমেটিক্স করবা, এই অন্তরীকরণ দ্যাট মিনস ক্যালকুলাসটা তোমার লাগবেই। তো তোমরা যারা একটু জয়েন হয়েছো তারা একটু দ্রুত জানাও যে আসলে আমাদের বোর্ড এবং বোর্ডের লেখাগুলো এবং আমার কথাগুলো স্পষ্ট কিনা। তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ম্যাথমেটিক্সের 4 নম্বর লেকচার, সেটা হচ্ছে অন্তরীকরণ। তো অন্তরীকরণের আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2। তো আমি যদি এই অন্তরীকরণের যে লেকচারটা এটা দুইটা ভাগে দেখাই, তাহলে ফার্স্টে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাগটা সেটা হচ্ছে আমাদের লিমিট। তো এই লিমিটটা, এটা থেকে একটা এমসিকিউ আমাদের ভার্সিটি অ্যাডমিশনে খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ আসবেই, এই লিমিট। তারপরে আমাদের পরের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের মূল অন্তরীকরণ, যেটা ওইটাতে ঢুকে যাবো আমরা পরের পার্টে। অন্তরীকরণ আমাদের মূল যে অন্তরীকরণ ওইটা। তারপরে আমাদের আরও আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে। তারপরে আরও আমাদের যেই মানে অন্তরীকরণের দুইটা পার্ট যদি আমরা করি, একটা হচ্ছে লিমিট, তারপর হচ্ছে আমাদের মেইন অন্তরীকরণ। তো এই লিমিট পার্টটায় আমাদের এমসিকিউ খুবই মানে আসে এবং কি আসার মতো। তো সেই লিমিটের পার্টটা তো আমরা আজকে করার চেষ্টা করব। দেখি তোমরা যারা জয়েন হয়েছো, এই যারা হয়েছো তারা সব কিছু ঠিক আছে মানে শিখেছে কিনা জানাও। তাহলে আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, তাহলে যে আমাদের অনেকে বলতেছো ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু জয়েন হও। পাশাপাশি আমরা আমাদের অন্তরীকরণের যেই লিমিটের পার্টটা এটা শুরু করি। আসলে আমরা লিমিট বলতে কি বুঝি? ধরো তোমাকে যদি আমি একটা গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আসলে লিমিটটা কি। ধরো একটা গ্রাফ যে আমরা আঁকি, ফার্স্টে আমরা বুঝতে হবে কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনটা কি। কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশন, ধরো এটা আমার একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো একটা ফাংশন, এই যে একটা ফাংশন, সেটা হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। তো এই ফাংশনটায় আমি যদি বলি এ একটা ভ্যালু, এই ভ্যালুটার মান হচ্ছে ধরো এ বি, তার মানে হচ্ছে এটা আমাদের ভুজ হচ্ছে এ এবং এবার হচ্ছে বি। তাহলে আমাদের মূলত এটা হচ্ছে ভুজের এক্সের দিকে এ এবং ওয়াইয়ের দিকে আছে বি। এখন আমি তোমার যদি বলি এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, নর্মালি তুমি বুঝবা কীভাবে? তুমি এটা একটানে আঁকতে পারবে না, এটা তো একটানে আঁকতে পারবা। আর নর্মালি আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস কিনা তা বোঝার জন্য আমাদের ভার্সিটি এমসিকিউতে একটা মানে একটা ফর্মুলার মতো আসে, সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু হবে আমাদের রাইট হ্যান্ড লিমিট। মানে এটাকে আমি যদি লেখা দিই, মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং আমাদের রাইট হ্যান্ড লিমিট এই দুইটা সমান হবে। আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট মানে তোমরা নর্মালি ভার্সিটি এমসিকিউতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করা আসে না, কিন্তু এতটুকু আসে যেটা হচ্ছে যে একটা ফাংশন কন্টিনিউয়াস হবে কখন, যখন এটা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে। আর এই ফাংশনটা ডেরিভেটিভ কখন হবে বা অন্তরীকরণ যোগ্য হবে, তখন আমাদের লেখা হয় ফাংশনাল ভ্যালু। যদি ফাংশনাল ভ্যালু সমান হয় তখন আমরা বলি সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা এটাকে অন্তরীকরণ যোগ্য বলা হয়। তো মূলত আমাদের ডিফারেন্সিয়েশন এর আগে যে লিমিট পার্টটা, এটার মধ্যে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হলে এটা আমরা বলতে পারি যে এই ফাংশনটা কন্টিনিউয়াস। এই ফাংশনটা কি কন্টিনিউয়াস ফাংশন, যদি আমি লিখে দিই সেটা হবে একটা কন্টিনিউয়াস ফাংশন বা এটা যদি বাংলায় লিখি সেটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। হ্যাঁ, অবিচ্ছিন্ন ফাংশন। তাহলে বিচ্ছিন্ন ফাংশন কি? আমি একটা জিনিস বলতে পারি যে এই বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে ধরো একটা ফাংশন, এই যে আমি আঁকলাম যে একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা গ্রাফ, সেটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স। এই গ্রাফটা যদি আমি একটু দেখো, যদি আমি আঁকি এইভাবে, দেখো যে এই ফাংশনটা এইভাবে আঁকা y ইকুয়াল টু এফ অফ এক্স, কিন্তু একটা পয়েন্ট ধরো এই পয়েন্টটায় এই একটা গোল পয়েন্ট দিলাম, এই পয়েন্টে ফাংশনের কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। মানে ধরো তুমি এই পাশে যত এর দিকে যাচ্ছ
এর দিকে যাচ্ছ, তখন যদি আমি বলি এর রিসপেক্টে তার ওয়াইয়ের ভ্যালুটা কত, তুমি এই পাশে কোনো ভ্যালু পাবা না। ধরো এটা হচ্ছে এ, এই পাশে যদি আমি বি ধরি, তাহলে এ বি এর রেসপেক্টে তুমি কোনো ভ্যালু পাবা না। মানে তুমি এক্সের ভ্যালু যদি ইনপুট করো, তাহলে ওয়াইয়ের ভ্যালু তুমি হয়তো ইনফিনিটি পাবা। তখন ওই ফাংশনটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ফাংশন বা বিচ্ছিন্ন ফাংশন। মানে একটা পয়েন্টে এই ফাংশনটা বিচ্ছিন্ন। নর্মালি তোমাকে যদি আমি বলি এই ফাংশনটাতে তুমি এই কলমটা একবারে মানে তুমি চালাতে পারবে না, কোনো একটা পয়েন্টে তোমাকে একটু ইন্টারভাল দিতে হবে। এই যে ইন্টারভাল দিতে হবে, মানে এই যে পয়েন্টটা আমি যদি একটু কালারিং করে দেই, এই পয়েন্টটা হচ্ছে আমাদের, এই যে রেখাটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন করে দিছে এই ফাংশনটাকে। এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটাকে আমাকে এই পয়েন্টটা বিচ্ছিন্ন করে দিছে। তাহলে আমি কি শিখলাম এটার মধ্যে, যে একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে। এটাকে অনেক সময় এইভাবেও লেখা হয় যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, মানে লেফট হ্যান্ড লিমিট, আর এটা কেবল ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এটা এইভাবে ডিনোট করা হয়। তো এইভাবে আমাদের এগুলা একবার বেসিক। হ্যাঁ, তোমরা অনেকে আসো শুধু ম্যাথ করা শিখছো, এই বেসিকটা তোমরা জানো না যে কখন একটা ডিসকন্টিনিউয়াস হয়, কখন কন্টিনিউয়াস হয়। তো এটা ভার্সিটি এমসিকিউতে শর্ট একটা দিয়ে দিতে পারে, যে রাজশাহী ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটি কিংবা গুচ্ছের ক্ষেত্রে মনে করো যে দিয়ে দিতে পারে যে একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার শর্ত কী, শুধুমাত্র এই শর্তটা যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হলে তাহলে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হয়। আচ্ছা, এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, আমাদের টাইপ ওয়াইজ আমরা আমাদের লিমিটিং ভ্যালু বের করা শিখবো, আমাদের টাইপ ওয়াইজ লিমিটিং ভ্যালু বের করা শিখবো, যেগুলো তোমরা নর্মালি ইন্টার লাইফে করতে পারছো, কিন্তু অনেক ঝামেলা হয়েছে, কিন্তু এইগুলো আমরা একবারে নর্মালি করার চেষ্টা করব। ধরো ফার্স্টে যদি আমরা টাইপ 1 দিই, যে আমাদের টাইপ 1-এ আমরা কোন ম্যাথগুলো করব, টাইপ 1 এটাকে বলা হয়, একটা সূত্র আছে লেখানো, সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু যদি হয় ইনফিনিটি, তাহলে এটাকে লেখা যায় 1/x⁴n ইকুয়ালস টু হবে আমার 0। 1/x⁴n ইকুয়ালস টু হবে আমার 0। এটাকে বলা হয় অসীমের সীমা, বা এটাকে বলা হয় অসীমের সীমা। হ্যাঁ, আচ্ছা, এর আগে মানে তোমাদের সরলরেখা ক্লাসটা হয়েছে। হ্যাঁ, এই সরলরেখা ক্লাসে আশা করি তোমরা মানে বুঝতে পারছো সব কিছুই। তো অনেকের যে তুমি যে একটা ক্লাস করার পরে যে 100% বুঝতে পারবা, একবার 100% বুঝতে পারবা এরকম না। তুমি 90% 95% বুঝবা, তারপরে প্র্যাকটিস করার পরে বাকি 5% তোমাকে কভার করতে হবে। হ্যাঁ, কভার করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি শুধু দেখে গেলে কোনো কাজ হবে না, তোমাকে আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যারা সালাম দিয়ে তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। একজন বলছে যে এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ঝামেলার। না, এই চ্যাপ্টারটা ঝামেলা না, তুমি নর্মালি পড়ছো, মানে একবারে কি বলে এটারে একসাথে পড়ছো সবগুলা। যখন তুমি টাইপ ভাগ করবা না, এই চ্যাপ্টারটা অনেক সোজা মনে হবে। এবং কি এই চ্যাপ্টারের ম্যাথগুলা ভার্সিটি এমসিকিউতে আসলে 30 সেকেন্ডে সলভ করা সম্ভব। যেটা তোমাকে আমি এই পরপর আমাদের 2টা ক্লাস আছে, মানে এর পরের ক্লাসও আছে, যে অন্তরীকরণ 1 এবং 2-এর যে 2টা লেকচার, এই 2টা তুমি বুঝবা যে আসলে আমরা অন্তরীকরণ যে ইয়াটা আছে, এটা যদি একটু ট্রিক্সের মাধ্যমে করি, একটু মানে আমাদের লজিক্যাল এক্সপ্রেসের মাধ্যমে করি, এগুলা দেখবা এই লজিকের মাধ্যমে করলে দেখবা মানে অনেক সিম্পলি সলভ করা যায়। 1 পৃষ্ঠার ম্যাথ 1 লাইনে সলভ হয়ে যাবে, তুমি শুধুমাত্র একটু করলেই হয়ে যাবে নর্মালি। তো এইভাবে যদি আমরা আমাদের ম্যাথগুলা প্রত্যেকটা টাইপ ওয়াইজ ভাগ করে দেখি, তাহলে কিন্তু আমরা নর্মালি এই ম্যাথগুলো করতে পারবো। তো আসো আমরা এই যেটা দিছি, তোমরা এটা নর্মালি লিমিট এক্স টেন্স টু এদিকে ইনফিনিটি থাকবে, খেয়াল রাখবা এখানে ইনফিনিটি, এই পার্টটা তোমার দেখতে হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এটাকে আরেকটা নাম বলা হয় অসীমের সীমা। তো এই অসীমের সীমাতে তুমি এই সূত্রটা খেয়াল রাখবা, তাহলে দেখবা ম্যাথ করতে পারবা। তোমরা নর্মালি করছো এরকম যে একটা ফাংশন লিমিট, ধরো একটা দেওয়া আছে লিমিট x টেন্স টু ইনফিনিটি 2x² প্লাস 4x প্লাস 5 ডিভাইডেড বাই 3x² প্লাস 2x প্লাস
9। ধরো এরকম দেওয়া আছে যে একটা ম্যাথ, র্যান্ডমলি একটা ম্যাথ দেওয়া যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। দেখো এদিকে কিন্তু আমার সূত্রের সাথে কিন্তু মিল আছে, এই পাশে আছে ইনফিনিটি। হ্যাঁ, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি বলছে এটার লিমিটিং ভ্যালুটা তোমার বের করতে, এটার লিমিটিং ভ্যালুটা বের করতে। হ্যাঁ, লিমিটিং ভ্যালুটা বের করতে। এখন দেখো আমরা নর্মালি এটা জানি, আগে আমি বেসিক ফর্মুলাটা দেখি, তারপরে ট্রিক্সটা তোমাকে দেখাবো। দেখো আমি যদি এটা সলভ করতে যাই, তাহলে আমাকে এই ফর্মুলা যদি ফালাইতে যাই, তাহলে কী হবে, লিমিট, এটা লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু ইনফিনিটি। দেখো আমি এই এক্সের সর্বোচ্চ যে পাওয়ার, মানে এক্সের সর্বোচ্চ পাওয়ারের যে সহগটা আছে, এই সহগটা দ্বারা আমি ভাগ করব উপর নিচে। তাহলে কি হবে, দেখো এখানে কি হয়, মানে এই এক্স স্কোয়ার দ্বারা, তাহলে কি হবে যে 2, আমি যদি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5/x স্কোয়ার, তারপরে যদি ভাগ করি যে 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখো যদি ভাগ করি তাহলে কী হবে, আমি লিখতে পারি এটা কাটা যাবে, মানে আলটিমেটলি এই এক্স কাটা যাবে, এই এক্স কাটা যাবে, আলটিমেটলি আমার থাকবে যেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমার থাকে এই পাশে থাকে 2 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তারপরে থাকে আমার 3 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 5x স্কোয়ার। তো এখন দেখো আমার সূত্র এখন প্রয়োগ করার সময় হয়ে গেছে। দেখো এখন যদি আমি বসাই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো তাহলে 1/x, এটাকে 4, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে 4 × 1/x। তাহলে আলটিমেটলি আমার এই পাশে যে ভ্যালুগুলো আছে এই সবগুলো কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, এই সবগুলো কী হবে, 0 হবে, এই সবগুলো টার্ম 0 হয়ে যাবে। আলটিমেটলি আমার থাকবে হচ্ছে লিমিটিং ভ্যালুটা থাকবে 2 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমার লিমিটিং ভ্যালুটা। দেখো তোমরা এটা একদম সোজা, একদম আমাদের বেসিক নিয়মে করা, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে 1/n ইকুয়ালস টু 0 হবে, মানে n এর মান যা কিছু হতে পারে, n ইন্টিজার মান হবে আর কি, বা পূর্ণ সংখ্যা হবে। তো এখন এই ফর্মুলা যদি আমি এটা ফালাইতে যাই তাহলে কি হবে, তাহলে দেখো আমি আমার যে এক্স যে সর্বোচ্চ ঘাতটা আছে, এই যে সর্বোচ্চ ঘাত, মানে এই যে সর্বোচ্চ ঘাতযুক্ত যে এক্সটা আছে, এটা দ্বারা আমি ভাগ করবো উপরে নিচে। তাহলে কি হবে, ভাগ করলে আমার এই যে 2 আর 3 থাকে, আলটিমেটলি এটাই অ্যান্সার হয়। একটা জিনিস খেয়াল করবা, তুমি যদি দেখো এটার মধ্যে এটা আছে 2, এটা আছে 3, আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু আমার 2, 3 আসছে, মানে আমার এক্সের সর্বোচ্চ যে ঘাত আছে, এই ঘাতের যে সহগটা আছে, মানে এই সহগটাই কিন্তু অ্যান্সার আসছে। এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ, হ্যাঁ বলছে 9/x স্কোয়ার হবে। 9/x স্কোয়ার হবে কেন, 9/x স্কোয়ার হবে না, এটা হবে 2 ডিভাইডেড বাই 3 হবে এটার অ্যান্সার, 2 ডিভাইডেড বাই 3 হবে অ্যান্সার। এখন তোমাকে যদি আমি একটা ম্যাথ দিই, তোমরা একটু কমেন্ট করে আমার কাছে এটা জানাও যে আসলে এটা কি ঠিক আছে, মানে একটু করো দেখি, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ধরো এদিকে দিলাম আমি 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 9, তো রেখে দিলাম -2x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 না, ধরো এটাকে আমি দিলাম 9, এটা 9 দিলাম। তাহলে এখন এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সারটা একটু দ্রুত কমেন্ট করো যে এটার লিমিটিং ভ্যালুটা কত হবে, এটা একটু অ্যান্সারটা করো, কমেন্ট করো, যে দেখি যে তোমরা কতটুকু বুঝছো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 9 ডিভাইডেড বাই -2x স্কোয়ার প্লাস 2x প্লাস 9। তো এটা করো দেখি আমরা পাশাপাশি, অনেকে অ্যান্সার দিয়ে দিছো। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছো যে উপরে যদি উপরে কোনো সর্বোচ্চ ঘাত না থাকে, হরের সর্বোচ্চ ঘাত থাকে, তাহলে অ্যান্সার কি হবে। আচ্ছা, ওইটা অন্য টাইপের, আমি তোমার বলছি নর্মালি যে এটার পাওয়ারটা একই থাকবে। আস্তে আস্তে যাচ্ছি, সবগুলা দেখবা মানে ক্লিয়ার হবে, আস্তে আস্তে সবগুলো যাচ্ছি। না থাকলে কি আছে, দেখো যদি যে কোশ্চেনটা করছো এটা আমি মুছা দিই, যে যদি এক্সের সর্বোচ্চ ঘাত না থাকে তাহলে কি হবে। দেখো এক্সের সর্বোচ্চ ঘাত যদি না থাকে, ধরো আমি একটা দিলাম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ধরো এরকম আছে যে 2x প্লাস 3, আরেকটা বলছো যে ধরো 9x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এরকম। তাহলে দেখো এটার মধ্যে কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু নাই, না সর্বোচ্চ ঘাত নাই,
তাহলে আমি কিন্তু বলতে পারি ঘাত নাই মানে কি, এর সর্বোচ্চ ঘাত নাই মানে হচ্ছে প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার। বলা যায় তো নাকি? বলা যায়, হ্যাঁ বলা যায়। তারপরে তুমি এটাকে এখন বলা যায় কি যে যেহেতু এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে কী হবে, আলটিমেটলি এটাই হবে। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হবে যে 0 ডিভাইডেড বাই 9 আলটিমেটলি হবে 0। এই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে তুমি করতে পারো, তবে এই ঝামেলার ম্যাথটা দিবে না, নর্মালি এই টাইপের মধ্যে এইটাই পড়ে। হ্যাঁ, এই টাইপের মধ্যে এইটাই পড়ে, তুমি ইচ্ছা করলে একটা বানিয়ে নিতে পারো। আচ্ছা -2 আসে অ্যান্সার না, দেখি তো -2 আছে কিনা। দেখো এটার অ্যান্সারটা হয় যে 4/2, তাহলে হবে 2, তো ঠিক আছে -2 হবে অ্যান্সার। এই হচ্ছে -2 হবে অ্যান্সার। হ্যাঁ বলতেছে ভাইয়া রিপিটেড। আচ্ছা দেখো, আমি বলতে পারি যে উপরে যদি আমার সর্বোচ্চ ঘাত না থাকে, ধরো সর্বোচ্চ ঘাত নাই, হ্যাঁ সর্বোচ্চ ঘাত নাই, আমার নিচে একটা সর্বোচ্চ ঘাত আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x ডিভাইডেড বাই 3 9x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখন আমি কিন্তু বলতে পারি এটা যে আমি ইচ্ছা করলে বলতে পারি এখানে কিন্তু 0 ইন্টু এক্স স্কোয়ার দিতে পারি, কারণ সহগ 0 হলে আলটিমেটলি এটা আমরা 0 হয়ে যায়, সমস্যা নাই আমার। তাহলে এখন দেখো আমি যদি ওই সূত্র ফালাইতে যাই তাহলে কী করতে হবে, 0 ডিভাইডেড বাই 9 আলটিমেটলি 0 হবে অ্যান্সার। তবে নর্মালি এই ম্যাথটা দিবে না। হ্যাঁ, এইটা ইয়ার জন্য অসীমের সীমা বা এক্স টেন্স টু ইনফিনিটির জন্য তোমাদের এই ম্যাথটাই দেওয়া থাকবে, এইরকম টাইপের ম্যাথ দেবে। আচ্ছা এখন যদি আমরা একটু সামনে যাই, যে আমাদের এই টাইপটা গেল, আমাদের টাইপ 2 এ যাই, অসীমের সীমার পরে টাইপ 2 এ যাই। টাইপ 2 যদি লিখি আমি, তাহলে দেখো যে টাইপ 2 এ আমরা আলোচনা করতেছি একটা হচ্ছে, ধরো এইরকম আছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স হবে, এক্স প্লাস 1 বাই এক্স। তারপর আরেকটা সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, না এক্স টেন্স টু 0 হবে, এটা হবে 0, এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স 1 বাই এক্স। এই দুইটা সূত্র তোমরা একটু খেয়াল রাখবা। যদি তুমি এইরকম দেখো যে একটা আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এটার মানটা হবে ই, এটার মানটা হবে ই। দুইটা সূত্র একটু খেয়াল রাখো যে এটা একটা সূত্র, এই যে এটা একটা সূত্র। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো এখানে ইনফিনিটি থাকলে এটা কি আছে 1 বাই 0, মানে 1 বাই ইনফিনিটি, তাহলে কি আসে 0 আসে মানটা। হ্যাঁ, আর এই পাশে যদি 0 থাকে তাহলে কি হবে, ভিতরে থাকবে এক্স আর উপরে থাকবে 1 বাই এক্স। আমি যদি মানটা ডিরেক্ট বসাই তাহলে 1 বাই এক্স মানে ইনফিনিটি চলে আসে, তাহলে আমি বড় বসাইতে পারবো না ডিরেক্ট মানগুলো, তাহলে এইগুলো তোমাকে লিখতে হবে ই সম্পর্কিত, যে এই মানগুলো ই এর মাধ্যমে আসবে, এই মানগুলো ই এর মাধ্যমে আসবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস, হ্যাঁ বসে অনেক ক্লিয়ার না বোর্ড। আচ্ছা একটু দেখো বোর্ড ক্লিয়ার হবে, মানে তো অনেকের সমস্যা হচ্ছে, তো অনেকের নেট প্রবলেম, তোমরা নর্মালি পারবা, এটা অনেকের নেট প্রবলেম। আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0, দেখো এদিকে তোমার ইনফিনিটি থাকলে এদিকে থাকবে 1 বাই এক্স, তোমার যদি লিমিটে 0 থাকে তাহলে থাকবে ভিতরে থাকবে এক্স। এখন এই টাইপের ম্যাথটা আমরা একটা করার চেষ্টা করি। ধরো একটা যদি ম্যাথ দেওয়া থাকে যে আছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স প্লাস 3, এরকম আছে। বলছে এটার ভ্যালুটা নির্ণয় করতে হয় এক্স প্লাস এক্স বাই 3, এক্স প্লাস 3, এটার ভ্যালুটা নির্ণয় করতে বলছে। দেখো এটার ভ্যালুটা যদি নির্ণয় করতে যাই তাহলে তুমি আগে খেয়াল রাখবা যে আমি কিন্তু সূত্র পড়ছি যে 1 বাই এক্স থাকলে উপরে থাকবে এক্স, কিন্তু এই পাশে আছে এক্স প্লাস 2। দেখো এটাকে আমি লিখতে পারি এইভাবে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু
লিমিট এখানে যদি গুণে লিখতেছি লিমিট লেখার দরকার নাই, আমি গুণে লিখতেছি যেহেতু, এটা লেখা যাবে যে 1 প্লাস 1/x 1 1 এর কথা 3 আছে না, তাহলে 3 হবে। এই দেখো এটা কি এভাবে লেখা যায় কি, এটা এভাবে লেখা যায় কি না, যে আমি যেটা ব্র্যাকেট দিই এইভাবে, দেখো ব্র্যাকেট দিয়ে দিই এইভাবে, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই যে এটা কি গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয় না, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, দেখো আলটিমেটলি এরপরটা কিন্তু উপরে যায় আমার, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। আচ্ছা বলছে e⁻³ হবে, আচ্ছা দেখি কি হয়, তাহলে দেখো আলটিমেটলি আমার যদি এই পার্টটা নেই, এই পার্টটা নেই, তাহলে এটা আসবে আমার কি আসবে, এটা আসবে আমার শুধু ই আসবে, শুধু ই আসবে, শুধু ই আসবে, আর এই পাশে আমার আসবে কি, কি আসবে, এটার মান কত আসে, এটার মান এইকে অনেকে কমেন্ট করছো e⁻³, অনেকে বলছে e⁻³ হবে কীভাবে, e⁻³ হবে কীভাবে, এই দেখো আমি আরেকটু ভাঙা তোমাদের লেখা দিই, দেখো এটা হবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x এক্স, তাহলে এতটুকু কি লেখা যায়, এই পাঁচটাটা কি লেখা যায়, এই পাঁচটা লেখা যায় আমার শুধু শুধু লেখা যায় না, এই পাশে শুধু লেখা যায়, আর এই যে এই পাঁচটা তোমার যাই থাকুক, এই পাঁচটার মান আলটিমেটলি 1ই আসবে, এই পাঁচটার মান আলটিমেটলি কী আসবে, 1 আসবে, এই পাঁচটার মান আলটিমেটলি 1 আসবে, কারণ তুমি এখানে বসাও, মানে যদি ধরো আছে 1 উপরে কিউব দিলে কত হয়, এই তোমরা একটু কমেন্ট করো তো, ধরো আমার কাছে আছে 1001, এর উপরে আমি যদি 1000টা শূন্য দিই কী হবে, 1000টা শূন্য দিলাম, ধরো অনেক শূন্য দিলাম, তাহলে কী হবে, অ্যান্সারটা তো হবে মনে হচ্ছে, অ্যান্সার তো হবে, 1 হবে কেন, অ্যান্সার তো হবে, হ্যাঁ অ্যান্সারই হবে, আর এটার অ্যান্সারটা হচ্ছে 1, এটার অ্যান্সার হচ্ছে 1, মানে তুমি আলটিমেটলি তুমি কোনো কিছুর উপরে যতই পাওয়ার দাও না কেন, এটারে তুমি লিখতে পারবা কি, তুমি লিখতে পারবা এটা হচ্ছে 1, তাহলে আলটিমেটলি এই পার্টটার মান, এই যে তোমার এই পার্টটার মান আসবে তোমার, এইটা পার্টটার মান আসবে তোমার আর এই পার্টটার মান আসবে তোমার 1, তুমি যদি মানটা বসাও, এই যে ইনফিনিটি বসাও এদিকে, তাহলে কী হবে, এই বুঝতে পারছো কি, আচ্ছা বসে বুঝে নেই, আচ্ছা আমি আরেকবার বুঝাই, দেখো আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো একটু মনোযোগ দাও, হ্যাঁ একটু মনোযোগ দাও, দেখো মনোযোগ দাও, দেখো এই পাশে আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি না, দেখো এটারে আমি ইচ্ছা করে লিখতে পারি এইভাবে, দেখো 1 প্লাস 1/x এক্স ইন্টু 1 প্লাস 1/x 3, এতটুকু তো বুঝছো নাকি, মানে এটাকে আমি দুই ভাগ করে লিখছি, কারণ আলটিমেটলি পরে যদি আমি দুইটাকে এক করে নিই তাহলে আলটিমেটলি এটাই আসে। এখন দেখো আমরা জানি লিমিটটাকে দুইটা ভাগ করে দেওয়া যায় না, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, একটা হচ্ছে 1 প্লাস 1/x এক্স, আরেকটা হচ্ছে গুণ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x, উপরে আছে 3, হ্যাঁ এটা এতটুকু বুঝছো। দেখো এখন আমার এই যে সূত্র অনুযায়ী এই ফার্স্ট সূত্রটা যদি বসাই, হ্যাঁ এটা অনুযায়ী আমার এই পার্টটা এতটুক পার্টের মান কি আসে, এতটুক মান আসে আমার আর এই পার্টের মান এই যে আমি যে নীলকালি দিয়ে দেখাই দিই, দেখো এই পার্টের মানটা এটা কতটুকু আসবে, দেখো এই পার্টে আমি যদি লিমিটটা ডিরেক্ট বসাই দিই, এই লিমিটটা যদি এখানে বসাই দিই, তাহলে এটা হবে কি এক্সের জায়গায় বসবে, তাহলে 1 প্লাস 1/∞ টু দি পাওয়ার 3, হ্যাঁ এটা কি আসে 1 প্লাস এটা হবে 0 ইন্টু এটা কি হবে 3, আলটিমেটলি হবে 1 কিউব, 1 কিউব মানে কত 1, আর আলটিমেটলি এই মানটা আমার আসবে 1, এটা ইকুয়ালস টু আসলে আলটিমেটলি আশা করি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় পাশের সহগ ইন্টু ঘাতের সহগ, হ্যাঁ এর দ্বিতীয় পদের সহগ ইন্টু ঘাতের সহগ,
এই দেখো তোমরা আশা করি বুঝতে পারছো নাকি? আচ্ছা একটু কমেন্ট করো। আমার কাছে মনে হচ্ছে এটা বুঝো। আরেকটা যদি আমি আরেকটা ম্যাথ করাবো, দেখো আরেকটা ম্যাথ যদি আমি করাই তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। আরেকটা ম্যাথ করাইলে আমি আরেকটু ক্লিয়ার তোমাদের কাছে পাবো, আরেকটু ক্লিয়ার আমি পাবো। দেখো আচ্ছা দেখো একটা যদি ম্যাথ দেখায়, লিমিট যে লিমিট x টেন্স টু 0 x tends to 0 1 plus 1 by 5x 1 by 1 plus 5x 3x plus 2 divided by হচ্ছে তোমার x, এই যে x। এটা দেখো লিমিট, এই অঙ্কটা করা লাগবে। এই অঙ্কটা দেখো, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছিল, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা আসছিল, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছিল। এটা দেখো দেওয়া আছে লিমিট, আমি এই পাশটা একটু মুছাবি, একটু মুছি। দেখো যদি আমি দেখি লিমিট x টেন্স টু 0 আছে এবার, না লিমিট x টু 0 মানে আমাদের পরের ফর্মুলা না লিমিট, এটা ইনফিনিটি হবে। লিমিট x টেন্স টু ইনফিনিটি যদি দিই, ও না ঠিকই আছে, এটা 5x হবে, এটা হবে শুধু 5x, শুধু 5x। দেখো তাহলে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x পাওয়ার আছে, এটা বলছে এটার মান কত। দেখো আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম আগে যে লিখবো এটা। দেখো তাহলে এটা লেখা যায় লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x। দেখো এটাকে আমি দুইটা ভাগে ভাগ করি। দেখো লেখা যায় 3x ডিভাইডেড বাই x প্লাস 2 ডিভাইডেড বাই x। এতটুকু বুঝছো তো নাকি? তারপরে যদি আমরা লিখি যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x। দেখো আমরা কি সূত্র পড়ছিলাম, যে এরকম সূত্র পড়ছিলাম যে লিমিট x টেন্স টু 0 যদি হয় তাহলে 1 প্লাস x 1 বাই x ইকুয়ালস টু ই। এখানে যা থাকে এখানেও তা থাকে। এখন দেখো এটা তো কাটাকাটি করি আমি, কি হয় কাটাকাটি করলে এটা কাটা যাবে, থাকবে 3 প্লাস 2 ডিভাইডেড বাই x, এটা থাকবে। এর তারপরে আমি ওই পাশটাতে একটু লিখি, যে আমি এই পাশটাতে লিখি, একটু মনোযোগ দিবা, মনোযোগ দিলে বোঝা যাবে, একটু মনোযোগ দাও। দেখো তাহলে কি হবে, তারপরে হবে আমার যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x 3 ইন্টু লেখা যায় 1 প্লাস 5x 2/3 এই যেটা। এখন আমি 2/3 না 2/x হবে, 2/x। এখন আমি এটাকে এবার যে লিমিটটা ভাগ করে দেবো, দুই পাশে আমি লিমিটটা ভাগ করে দেবো। এই দেখো লিমিট x টেন্স টু 0, ফার্স্ট আমি এটা লিখি তাহলে আমাদের সুবিধা হবে। 1 প্লাস 5x 2/x ইন্টু লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x 2, এটা 3। এখন আমার এই পার্টটা নিয়ে, এই যে এই পার্টটা, এই লাল অংশ যেটা, এটার আমি নিয়ে কল্পনা করার দরকার নাই, কারণ আলটিমেটলি এটার মান আলটিমেটলি আসবে আমার 1। এটার মান আমি যাই করি এটার মান 1 আসবে, ঠিক না? এখন আমার কাজ হচ্ছে এই পার্টটা নিয়ে, এই পার্টটা আছে, এই পার্টটা নিয়ে আমার ওই পার্টটা দরকার নাই, কারণ ওই পার্টটা আলটিমেটলি 1-ই আসবে। এখন যদি আমি এই পার্টটা একটু দেখাই, দেখো এটা হবে লিমিট x টেন্স টু 0। দেখো এখানে আছে 5x না, 1 প্লাস 5x। আমার উপরে কি দরকার, 1/5x দরকার, কারণ 1/5x দিলে আমি 1/5x দিতে পারলে কি হবে যে আমার ভ্যালুটা পড়বে, এতটুকু মানটা ই আসবে। কিন্তু আমার আছে কত, 2/x না, তাহলে দেখো আমি x লিখছি, 1/5x দিছি, তাহলে আমার 2 তো ছিল, তাহলে উপরে আমার কী করতে হবে, একটা যে উপরে আমার একটা ইচ্ছা করে একটা 5 দিতে হবে, 5 গুণ করতে হবে, এই যে গুণ 5 ইন্টু 2। এই দেখো সবাই বুঝতে পারছো কিনা, এই পার্টটা কি সবাই বুঝতে পারছো কিনা? এখন যদি আমি এটা ভ্যালু লিখে, দেখো এই যে এতটুকু অংশ
এই এতটুকু অংশের মান হচ্ছে আমার ই, আর এই পাওয়ার হচ্ছে 5 দুগুণে 10, ইট ইজ পাওয়ার 10। এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, অনেকে অলরেডি এটা কত করে ফেলছো, ইট ইজ পাওয়ার 10, অলরেডি এটা করে ফেলছো ইট ইজ পাওয়ার 10। হ্যাঁ, যারা করতে পারছো খুবই খুবই ধন্যবাদ তোমাদেরকে। যে আসলে অনেকে এই পার্টটা বুঝে না, একদম সোজা ম্যাথ, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে এটা দুলেনে করে দিতে পারতাম, দুলেনে করতে পারতাম তোমাদের বোঝার জন্য। আমি কিন্তু এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু অনেকক্ষণ ধরে টানছি, দেখো এই টার্মটা অনেকক্ষণ ধরে আমি টানছি, ইচ্ছা করলে আমি এই পার্টটি বাদ দিতে পারতাম এটা। আচ্ছা দেখো, যদি আমি তোমাদেরকে এখন যে একটা ম্যাথ যদি দিই একদম সোজা, যে দুই লাইনে করবা, হ্যাঁ একদম তোমরা দেখে, রুটিন ছাড়া যখন তখন কাজ, না না এই রুটিন কালকে আমাদের এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, নেটওয়ার্কের সমস্যা ছিল, এই জন্য আমাদের ক্লাসটা ক্যান্সেল করা হয়েছে। হ্যাঁ, আর কালকে রাত্রেই তোমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে আজকে 9:30টার দিকে আজকে ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা দেখো এই ম্যাথটা তোমরা একটু করো, যে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x ডিভাইডেড বাই 4x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স। এই ম্যাথটা একটু করো, যে এই ম্যাথের অ্যান্সারটা একটু করো দেখি, পাশাপাশি আমিও করি, এক লাইনে করে দেবো, দেখো 2 লাইনে করে দেবো অ্যান্সারটা। দেখো যদি আমি করি, দেখো লিমিট x টেন্স টু 0 1 প্লাস 3x, এটা হবে 4x ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স। তারপরে আমি এই পাশে লিখা দিই যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 3x, 1 প্লাস 3x, তাহলে লিখতে হবে 1/3x ইন্টু একটা 3 দিতে হবে, আর আগে থেকে আমার ছিল কত 2 ইন্টু 2, এখন লেখা যায় e টু দি পাওয়ার 6 হবে অ্যান্সার, e টু দি পাওয়ার 6 হবে অ্যান্সার। দেখো এখন কিন্তু সোজা পেরে গেছো, কারণ এই পার্টটা আমার যে এটা কাটা গেছে, আমি এই 4 থাকা নিয়ে কল্পনা করার দরকার নাই, এই এতটুকু অংশ হচ্ছে ই, আর এটা কিন্তু পাওয়ার হিসেবে আছে। হ্যাঁ, এখন কি তোমাদেরকে ক্লিয়ার হয়েছে যে আসলে কি আশা করি তোমাদের ক্লিয়ার নাকি? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x ডিভাইডেড বাই 1/3x হয়েছে, তারপরে এটা লিখছি, তারপরে হচ্ছে 6। তো এটা কিন্তু একদম সোজা, তুমি দেখেই অ্যান্সারগুলো বলে দিতে পারবো। এখন ফার্স্টে একটু ব্রড করে করাইছি, কারণ একবারে বেসিক নিয়মে, এখন তোমাদেরকে শর্টকাটটা যদি বলে দিছি, তাহলে এখন তোমরা কিন্তু নর্মালি ইজিতেই করতে পারবা। যদি আরেকটা ম্যাথ আমরা করি এখান থেকে, এটা থেকে, যে লিমিট এক্স টেন্স টু ধরো ইনফিনিটি 1 প্লাস 1/5x, তারপরে হবে এটা কি, এটা ধরো আছে আমার 5x প্লাস 4, এটার অ্যান্সারটা কী হবে দেখি তো, বলো তো, দেখে বলতে পারবে এটার অ্যান্সারটা কী হবে, একদম সোজা দেখেই বলে দেওয়া যায় অ্যান্সারটা। এটার অ্যান্সারটা হবে, দেখো এতটুকের পার্ট, তুমি ওই প্লাস কল্পনা করার দরকার নাই, এতটুকের পার্ট কত, এতটুকু হচ্ছে 1, আর এই প্লাস থেকে তোমার আসবে 1, আলটিমেটলি এটার অ্যান্সারটা হবে ই। হ্যাঁ, আচ্ছা এখন যদি আমরা একটু আমাদের পরের টাইপে যাই, যে একদম সোজা টাইপ, যে এটা গেল, এটা হচ্ছে ই সম্পর্কিত সমস্যা। তোমরা দেখবা যে আমাদের অনেকবার পরীক্ষায় আসছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, তো এই টাইপটা এর টাইপটা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে অনেক কোশ্চেন হয় ই টাইপ থেকে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা করব 3 নাম্বার টাইপ 3 যদি আমরা করি, টাইপ 3 দেখো তোমরা অনেকগুলো সূত্র পড়ছো এরকম, যে লিমিট এক্স টেন্স টু 0 থাকবে। হ্যাঁ, এক্স টেন্স টু 0 এরকম পড়ছো, যে সাইন থিটা ডিভাইডেড বাই থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, অথবা তোমরা আরও পড়ছো যে সাইন থিটা, তারপরে পড়ছো আবার লিমিট এক্স টেন্স টু 0 টেন থিটা ডিভাইডেড বাই থিটা ইকুয়ালস টু 1, এগুলো তোমরা করছো। তারপরে লিমিট এক্স টেন্স টু 0
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই যদি এক্স থাকে ইকুয়ালস টু এটা পড়ছো ওয়ান, তারপর আরও পড়ছো, মানে এটার এগুলো তোমরা সূত্রগুলো পড়ছো, কিন্তু এই সূত্রগুলো তোমরা জানো যে ই টু দি লিমিট এই পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই লিমিটে কিন্তু শূন্য থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো। হ্যাঁ, এই পার্টটা গুরুত্বপূর্ণ যে লিমিট এক্স টেন্স টু জিরো দিয়ে কিন্তু অন্য কিছু থাকলে হবে না, লিমিটের মানটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো। এখন আমরা যদি এই ম্যাথগুলো করতে যাই, তাহলে আমরা যদি করি দেখবা নর্মালি তুমি একটু ঝামেলায় পড়ে যাও এই অঙ্কগুলো করতে। দেখো আমরা যদি এই ম্যাথটা তোমরা একবারে সহজ নিয়মে যদি করা দিতে চাই, সহজ নিয়মে একটা নাম দেওয়া হয়েছে, নামটা একদম সোজা, সেটার নামটা হচ্ছে, যে নামটা পরে লিখি, আগে লিখি যে সাইন থিটা, তারপর হচ্ছে সাইন ইনভার্স থিটা, সাইন ইনভার্স থিটা, তারপর হচ্ছে টেন থিটা, টেন ইনভার্স থিটা, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, বা এটা থিটা, এটা যদি থিটা দিই আমি, আর থিটা, তারপরে হচ্ছে এইগুলা পরস্পর কর্তনযোগ্য, হ্যাঁ পরস্পর কর্তনযোগ্য, পরস্পর কর্তনযোগ্য মানে হচ্ছে অবশ্যই এখানে থাকতে হবে কি লিমিট এক্স টেন্স টু জিরো থাকতে হবে। যদি লিমিট এক্স টেন্স টু জিরো থাকে, এইগুলো তুমি পরস্পরের সাথে কাটাকাটি করতে পারবা, মানে সাইন থিটার সাথে কস থিটা, কস থিটার সাথে সাইন থিটা কাটাকাটি করতে পারবা। হ্যাঁ, এটার একটা ফান করে নাম দেওয়া হয়েছে যে কুপা শামসু কুপা। হ্যাঁ, নাম দেওয়া হয়েছে ফান করে যে কুপা শামসু কুপা, মানে সে যা পাবে তাই মানে কুপা দিবে আর কি, মনে করো কাটাকাটি করা যাবে, মানে এটা কুপা শামসু কুপা মেথড আর কি। এখন যদি আমি দেখি এই কুপা শামসু কুপা মেথড কী বলে, যে এটা কিন্তু বাংলাদেশের একটা বিখ্যাত ছবি নাকি, ওই যে শামসু শুধু কুপাইতো, এই কুপা শামসু কুপা মেথডে আমরা এই ম্যাথগুলা দেখেই আনসার বলে দিতে পারবো, দেখেই, মানে আমাকে 30 সেকেন্ড ভাবতে হবে না যে এর আগেও ম্যাথগুলো করা যাবে। দেখো তোমরা আগে এই ম্যাথগুলো অনেক ইয়াতে করছো, যদি দিই লিমিট এক্স টেন্স টু জিরো, টেন এ এক্স ডিভাইডেড বাই সাইন বি এক্স, এটা করছো না, এটার মানটা কত, তোমরা কি করতে অনেক ঝামেলা করো। দেখো আমি বলছিলাম কি এই মেথডে সাইন থিটা, সাইন ইনভার্স থিটা, তারপর হচ্ছে কস থিটা, কস ইনভার্স থিটা, তারপর ই টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান, এগুলো পরস্পর কাটা যাবে না। তাহলে দেখো তাহলে কী করবা, এই সাইন থিটা ক্যান্সেল, এই এক্স ক্যান্সেল, আলটিমেটলি থাকলো কি আমার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হলো আমার এ ডিভাইডেড বাই বি। দেখো একদম সিম্পল, এটা হচ্ছে একটা উদাহরণ। তারপর যদি আরেকটা উদাহরণ দেখাই, দেখো যে একদম সোজা, যে লিমিট এক্স টেন্স টু জিরো, ধরো এরকম আছে যে সাইন ইনভার্স সাইন 7x মাইনাস সাইন 5x ডিভাইডেড বাই হবে ধরো সাইন 9x মাইনাস সাইন 7x, এরকম আছে। এই ম্যাথগুলো কী করতে নর্মালি তুমি এই ম্যাথগুলা সাইন সি প্লাস সাইন ডি সূত্র বা কিংবা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফেলাইতে। দেখো এই ম্যাথগুলো একদম সোজা করা যায়। দেখো এই সাইন কাটা যাবে, এই সাইন কাটা যাবে, এই এক্স কাটা যাবে, এই এক্স কাটা যাবে, আলটিমেটলি যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হবে আমার হবে যে 7 মাইনাস 5 ডিভাইডেড বাই হবে 9 মাইনাস 7, আলটিমেটলি এখানে হবে 2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 1। হ্যাঁ দেখছো এইগুলা কি, এই সবাই একটু বলো তো এগুলোর এটার নাম কি, কুপা শামসু কুপা। সে পাইছে সাইন আর কস। দেখো বারবার বলতেছি এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো থাকতে হবে, কিন্তু লিমিট এক্স টেন্স টু জিরো থাকতে হবে, না হলে কিন্তু তুমি করতে পারবা না। তাহলে দেখো এগুলো কিন্তু সে পাইছে পরে কী করছে, যেখানে টেন আর সাইন পাইছে আর দেখছে লিমিট এক্স টেন্স টু জিরো, তো সাথে সাথে কী করছে যে কাটাকাটি করে দিয়েছে, যে টেন থিটা সাইন থিটা কোনো কিছু মানছে না, মাঝখানে প্লাস মাইনাস কোনো কিছুই মান নাই, সে শুধু কাটাকাটি করে দিছে। হ্যাঁ, এখন তোমরা যদি আরেকটা ম্যাথ দিই তোমরা নর্মালি করতে পারবা, একদম সোজা। যদি দেই ধরো এইরকম একটা ম্যাথ আছে, মানে টেন আর সাইন কীভাবে কাটা যায়। হ্যাঁ এটাই তো বলতেছি, এটা কোনো নিয়ম মানে না, টেন আর সাইন কাটা যায় না। কিন্তু দেখো আমি যদি মেন এটার
মানে বেসিকটা যদি আমি তোমাকে দেখাই একদম, মানে তুমি কোন কোন জায়গা থেকে এটা কাটাকাটি করতে পারছো দেখো। লিমিট এক্স টেন্স টু জিরো কী ছিল, 10 ax ডিভাইডেড বাই সাইন bx ছিল না। এখন তোমরা একটা নিয়ম পড়ছো এইভাবে যে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা উপরে দিয়ে দিলাম, তাহলে হবে কি 10 ax, এটা তারপরে লিমিট যদি একটা নিচে দিই, লিমিট এক্স টেন্স টু জিরো লেখা যায় সাইন bx, সাইন bx। তারপরে কি করতাম, তারপরে করতাম লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো এখানে আছে আমার 10 ax, তাহলে সূত্র ফলানোর জন্য আমি একটা দিতাম এদিকে ax দিতাম, যেহেতু আমি একটা এক্স তোমার a বেশি দিছি এই জন্য ax এদিকে একটা দিছি, আবার দেখো আলটিমেটলি একই হয়। তারপর নিচে কি করতাম, নিচে করতাম যে লিমিট এক্স টেন্স টু জিরো, তারপরে দিতাম যে সাইন bx ডিভাইডেড বাই bx ইন্টু bx। দেখো আলটিমেটলি কিন্তু আমার মানের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমি সূত্র ফলানোর জন্য এগুলো করতেছি। দেখো এটা কাটা যায়, আলটিমেটলি এটাই থাকে। তখন আমরা কি করতাম, আমাদের এই পার্টটার মান লিখতাম 1, সূত্রে এই যে সূত্রে দেখাছিলাম একটু আগে, এইটুকুর মান লিখতাম আমাদের 1, এতটুকুর মান হচ্ছে আমাদের 1। হ্যাঁ, কি গ্রুপ থেকে আচ্ছা কেউ লিখছে মনে হয় নাকি? হ্যাঁ, ওই যে লেখছে যে কুবা শামসু কুবা মেথড অ্যাপ্লাই। আচ্ছা আচ্ছা, সমস্যা, ওরা বুঝলো কীভাবে? আচ্ছা এখন দেখো এতটুকুর মান কী হলো, এতটুকুর মান হলো আমাদের 1, এটার মান 1, তারপরে এটার মানও 1, এটার মানও 1। আলটিমেটলি আমাদের এই পারে থাকলো সেটা হচ্ছে ax ডিভাইডেড বাই bx, তাহলে এই ax bx কাটা যায়, আলটিমেটলি অ্যান্সারটা হবে a বাই b। দেখো তুমি নর্মালি এই প্রসেসে করে আসছিলাম এতটা, হ্যাঁ এই প্রসেসে আমাদের ইন্টার লাইফটা করে আসছিলাম, কিন্তু এখন যেহেতু আমাদের এমসিকিউ আমাদের দরকার নাই যে এত ব্রড করার, কারণ আমি অ্যান্সার পেলেই হয়েছে, এজন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, এই ফর্মুলাটা ইউজ করছি। আশা করি তোমাদের মানে বুঝতে সমস্যা হয় নাই নাকি? একদম সোজা সিম্পলি একবারে তোমার ম্যাথটা করে দেওয়া হয়েছে। আচ্ছা তারপরে এখন যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, এই যে এই মেথড থেকে আরেকটা ম্যাথ দেখি, দেখো যে লিমিট এক্স টেন্স টু জিরো e টু দি পাওয়ার সাইন থিটা, সাইন যদি এক্স দিছি তাহলে এক্স -1, ওর নিচে আছে কি সাইন এক্স। এখন এটার ফর্মুলাটা কি দেখো, এটার যে বেসিকটা একদম সোজা। দেখো আমি কি বলছিলাম, ই টু দি পাওয়ার থিটা থাকলে তাহলে তুমি কাটাকাটি করতে পারবো না। দেখো ই টু দি পাওয়ার থিটা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই পাশটা এই দেখো, এটা এখানে কি আছে সাইন এক্স আছে, এখানেও সাইন এক্স আছে, ঠিক না? তারপরে বলছিলাম কি তোমার এরকম যদি থাকে যে ই টু দি পাওয়ার থিটা -1 ডিভাইডেড যদি সাইন এক্স থাকে, সাইন এক্স, তাহলে তুমি কী করতে পারবা, তাহলে তুমি এটা কাটাকাটি করতে পারবা যে উপরে এটা সবটা কাটা এই সবটা কাটা, ঠিক না? এখন তুমি এটাও কাটাকাটি করতে পারবা যে আমাদের উপরে যেটা আছে এই যে এটা, আর এই যে এটা আছে, তুমি এটা ফুল কাটা দিবা, তাহলে কি থাকবে উপরে থাকবে আমাদের 1, নিচে থাকবে 1, আলটিমেটলি অ্যান্সার হবে 1। হ্যাঁ এটা হচ্ছে এটা 1, একদম সোজা একদম সিম্পল অঙ্কগুলা, মানে তুমি এত ব্রড করার দরকার নাই, শুধু আমাদের অ্যান্সার আসলে হয়েছে, এভাবে তুমি করতে পারবা। তো এইভাবে আমরা যে আমাদের এই ম্যাথগুলো কিন্তু একদম মানে সহজে করতে পারি। আচ্ছা এখন যে আমরা আরেকটা যদি নিয়ম দেখি, সেটা হচ্ছে টাইপ 3 গেল, আমরা টাইপ 4 যদি যাই, টাইপ 4-এ যদি আমরা যাই, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপ দিয়ে তুমি মোটামুটি আমাদের 80 থেকে 90% ম্যাথ করে ফেলতে পারবা। এটা দিয়ে তুমি 80 থেকে 90% ম্যাথ করে দিতে পারবা। সো আচ্ছা এর আগে আমাদের ওই টাইপটার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে ইনভার্সের একটাও আমি অ্যান্সার দেখাই নাই, মানে দেখাই নাই উদাহরণ,
যে ধরো একটা আমি ম্যাথ দেখাই যদি, যে লিমিট এক্স টেন্স টু 0 টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, তারপরে আছে আমার সাইন টেন ইনভার্স এক্স। আচ্ছা উপরে ছিল আমার, আচ্ছা একই অ্যান্সারটা একই আসবে, সমস্যা নেই। আমি যেহেতু ম্যাথটা যেরকম ছিল এরকম লিখি, যে লিমিট উপরে আছে আমার সাইন এক্স, নিচে আছে আমার টেন ইনভার্স 3x, এরকম ছিল। যে এই ম্যাথটা দেওয়া ছিল এরকম, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই টেন ইনভার্স এক্স। এখন তোমরা দেখেই বলে দিতে পারবে অ্যান্সারটা কত। কীভাবে? যে আমাদের এই সাইন আর এই টেন ইনভার্স কাটা যায়, তারপরে এ পাশের এক্স আর এই পাশের এক্স কাটা যায়, আলটিমেটলি আমাদের পরে থাকলো 1/3। এই হচ্ছে অ্যান্সার, 1/3 পরে থাকলো। একদম সোজা তুমি অ্যান্সার করতে পারো। আর এটা যদি আমি ব্রড করে দেখাই দিই, আসলে এটা আমরা কীভাবে করছি যদি ব্রড করে দেখাই দিই, যে লিমিট এক্স টেন্স টু 0, উপরে ছিল আমার সাইন এক্স ডিভাইডেড বাই একটা এক্স দিছি ইন্টু একটা এক্স, কারণ সূত্র মেলানোর জন্য। নিচে আছে আমাদের লিমিট এক্স টেন্স টু 0, হ্যাঁ, তারপরে কী করছি টেন ইনভার্স 3x ডিভাইডেড বাই 3x ইন্টু 3x, কারণ সূত্র মেলানোর জন্য। আলটিমেটলি আমাদের এই পার্টটার মান আসছে 1, এই পার্টটার মান আসছে আমাদের 1। তাহলে পরে থাকলো আমাদের x ডিভাইডেড বাই 3x, আলটিমেটলি এই x কাটা যায় 1/3। যারা মানে জানতে চাও যে মানে বেসিকটা কীভাবে আসলো, আসলে এগুলো কাটাকাটি যায় কীভাবে, এটা হচ্ছে মানে মূলত আমাদের শর্টকাটের জন্য এই প্রসেসটা তৈরি করা, যে সাইন আর টেন ইনভার্স কাটা যায়। তুমি কিন্তু সব জায়গায় যদি এরকম হয় যে তুমি সমীকরণ সলভ করতে গেছো টেন আর সাইন কেটে দিছো, তাহলে তো আবার ঝামেলা। হ্যাঁ, এই ভুলটা কিন্তু করা যাবে না। টেন আর সাইন কিন্তু কাটা যায় তখন কোন সময়, ওই যে লিমিট এক্স টেন্স টু 0, এটা লিমিটের ম্যাথ হইলে। তুমি নর্মালি অন্য ম্যাথ করতে গেলে কাটাকাটি করলে কিন্তু হবে না। আচ্ছা, এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, আরও যে আমাদের ম্যাথটা যে সামনের দিকে একটু আগাই দিই। দেখো এখন আমি যে টাইপটা দেখাবো, এটা দিয়ে তুমি কিন্তু একদম মোটামুটি আমাদের ম্যাট্রিক্সে যত প্রকারের আর ইয়াতে যে অন্তরীকরণে যত প্রকারের ম্যাথ আছে, তুমি নর্মালি ওই ম্যাথগুলো সলভ করতে পারবা, সলভ করতে পারবা। আচ্ছা, তুমি যদি ওই যে আমাদের একটা ম্যাথ একটু দেখাই, দাঁড়াও, এটা খুবই আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই এক্স, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0। এটা বলছে এটা লিমিটিং ভ্যালুটা কত। এখন দেখো তুমি কিন্তু নর্মালি এখানে টেনের সাথে কাটাকাটি করার কোনো কিছু নাই, ঠিক না? টেনের সাথে কাটাকাটি করতে পারবাও না, কারণ এদিকে টেনের সাথে কোনো কিছু কাটাকাটি নাই। তুমি এক্স কাটতে পারবা, কিন্তু টেন ইনভার্স কাটতে পারবা না। তখন এই সকল ম্যাথগুলো যেখানে তুমি দেখবা যে কাটাকাটি যাচ্ছে না, তখন এই ম্যাথগুলো একদম বেসিক নিয়মে তুমি চলে যাবা, যে আমাদের একবারে মেইন ফর্মুলা চলে যাবা এইভাবে, যে লিমিট এক্স টেন্স টু হবে 0, সেটা হবে টেন ইনভার্স 2x। তাহলে সূত্র মেলার জন্য কী দেওয়া লাগবে, নিচে একটা 2x দেওয়া লাগবে, যেহেতু আমি একটা 2 বাড়তি মানে বেশি দিছি, তাহলে উপরে একটা 2 গুণ করা লাগবে। আলটিমেটলি আমাদের এই এতটুকুর ভ্যালুর মান আসবে, এই যে এতটুকুর মান আসবে আমাদের 1, আর বাকি 2 পরে থাকলো। আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে 1 × 2 = হবে 2। এই ম্যাথটা আমাদের ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। হ্যাঁ, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারপরে অনেকগুলো ইউনিভার্সিটিতে আরও আসছে, বুঝতে পারছো? তখন এই ম্যাথগুলো তুমি কিন্তু যে একদম বেসিক নিয়মে করবা, যদি কাটাকাটি করার কোনো অপশানস না থাকে। আচ্ছা, এখন যে আমরা যে টাইপটা দেখব, টাইপ নাম্বার 4, সেটা হচ্ছে টাইপ নাম্বার 4, এর নাম হচ্ছে এল হসপিটাল। হ্যাঁ, অথবা এটার বাংলাতে যদি লিখি যে ল হসপিটাল বা লা হসপিটাল, এটার উচ্চারণটা যদিও আমরা আমাদের ভারতীয় উপমহাদেশের যারা আছি তারা এল হসপিটাল উচ্চারণ করি, কিন্তু যারা ডাচ যারা আছে তারা উচ্চারণ করে লাপিতাল। হ্যাঁ, উচ্চারণটা লাপিতাল, কিন্তু আমাদের দেশে হয়ে গেছে এল হসপিটাল। এখন বলতেছে এটা আবার কোন হসপিটাল? বলতেছে এটা এমন একটা হসপিটাল যেখানে একটা অসুস্থ অন্তরীকরণকে সুস্থ করা হয়, মানে অসুস্থ লিমিটের মান বের করা হয় সুস্থ করার মাধ্যমে।
মানে এটা একটা এমন একটা হসপিটাল যেখানে তোমার সুস্থ করা হয়। দেখি তো কী হয়, এই হসপিটালে কী করে। এই হসপিটাল বলতেছে যে এটা আসলে কিন্তু একটা বিজ্ঞানীর নাম, এটা খেয়াল রেখে হচ্ছে এল হসপিটাল একটা বিজ্ঞানীর নাম। এল হসপিটাল এটা একটা বিজ্ঞানীর নাম, অনেকে এটা ভুল করে, এটা কোনো আসলেই হসপিটাল না, আসলে একটা বিজ্ঞানীর নাম। হ্যাঁ, বিজ্ঞানীর নাম। এই হসপিটাল শুনতে শুনতে অনেকে মনে করে এটা বিজ্ঞানীর নাম। অনলি বলতেছে অনলি আচ্ছা থাকে, এগুলো কিন্তু উচ্চারণ করলে মার্ক জুকারবার্গ আবার তোমাকে নোটিফিকেশন দিবে, পরে আমাদের গ্রুপ ব্যান্ড হয়ে যাবে, বুঝছো। এগুলো বলা যাবে না, কারণ এখন হ্যাঁ, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এগুলো ধরে ফেলে এখন। কারণ মানে যেগুলা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলা মানে ভায়োলেন্স ঘটাতে পারে, যেগুলা অরাজকতা সৃষ্টি করতে পারে, তখন ওই মানে ওয়ার্ড ব্যবহার করা যাবে না। তো এটা হচ্ছে ফেসবুকের একটা মানে নীতি আর কি, নিয়ম। এরকমও দেখছি আমাদের যে আমার একটা ফ্রেন্ড, ও কী করছে, ও ফেসবুকে ওর আরেকটা ফ্রেন্ড, মানে ধরো আমার একটা ফ্রেন্ড আরেকজনের সাথে চ্যাট করছে, চ্যাটের মধ্যে ও ফ্রেন্ডের সাথে একটু গালাগালি বা একটু মজা করছে আর কি। মজা করার মতো অনেক মানে মানে যেগুলা ওয়ার্ড আমরা কী করি, ফ্রেন্ডরা যেগুলো ইউজ করি কথা বলার সময়, এগুলো ইউজ করছে। তো দেখা গেছে কি ওদের 3 দিনের জন্য ফেসবুক থেকে ব্যান করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। কারণ কি, ও চ্যাট করার সময় বিভিন্ন ভায়োলেন্স ওয়ার্ড ইউজ করছে, এই জন্য ওর মেসেঞ্জার অফ। ও শুধুমাত্র দেখতে পারবে, কিছু মানে কোনো কিছু চ্যাট মানে পাঠাতে পারবে না, মানে এরকম করে দেওয়া হয়েছে। তো এই মানে তুমি জানো না, তুমি যেই লেখাটা লিখতেছো এই লেখাটা ফেসবুকে মনে করতেছে এই লেখাটা হচ্ছে একটা ভায়োলেন্স সৃষ্টি করে, এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার এগুলো ব্যান্ড হয়ে যায়। তো এই সবাই এই যে মেথড শিখছো এই মেথডটা মনে মনে রাখবা, কিন্তু কথা বলার দরকার নাই, শুধু পরীক্ষার হলে ইউজ করবা, বুঝছো। কারণ তুমি যদি আবার ভুলে পরীক্ষায় যদি কুপা শামসু মেথডের ম্যাথ চলে আসে, তখন আবার স্যারের সামনে যদি কথা বলো আবার, তখন কিন্তু স্যার আবার উল্টা মনে করবে যে তুমি কি মনে করে আবার কুপা শামসু ইউজ মানে ওই ইউজ করছো। হ্যাঁ, তো এখন যদি আমি দেখি যে আমাদের এল হসপিটাল রোলটা কি বলতেছে, ধরো আমি যে তোমাদের মানে ম্যাথ দেখাই, ধরো যে তুমি একটা মান বসাইলে তোমার এই যে হর এবং লব দুই পাশে যদি 0 0 আসে, ধরো এরকম একটা ম্যাথ আছে যে লিমিট এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু 2, উপরে হচ্ছে তোমার x² ডিভাইডেড এটা 2 x - 2। এখন দেখো তুমি যদি এক্সের জায়গায় 2 বসাও, এক্সের জায়গায় 2 বসাও, লিমিট এক্স টেন্স টু 2, এখন তুমি 2 বসাও, তুমি কিন্তু নর্মালি যে লিমিটিং ভ্যালুটা বসাও, এদিকে বসাও, তাহলে কী আসবে, লিমিটিং ভ্যালু বসালে কী আসবে, এখানে আসবে 4 ডিভাইডেড বাই 4 - 4 ডিভাইডেড বাই 2 - 2, আলটিমেটলি আমাদের আসবে 0/0, মানে 0/0 ফর্মেট, মানে একটা যদি এই ফর্মে চলে আসে একটা, তাহলে তুমি কিন্তু মান বসাইতে পারবে না, কারণ তুমি মান পাবা না। তুমি যদি ডিরেক্ট 2 বসাই দাও তাহলে কিন্তু কোনো মান পাবা না, এজন্য তোমাকে এটা 0/0 ফর্মেট দিতেছে, মানে তাহলে তুমি আসলে এক্সাক্ট ভ্যালুটা নিতে পারবে না। তাহলে তোমাকে 2 এর কাছাকাছি কোনো ভ্যালু নিতে হবে। 2 এর কাছাকাছি যদি কোনো ভ্যালু নেই, হ্যাঁ, তাহলে কী হবে, তাহলে সেটা হবে, দেখো আমি যদি করি এটা, যে লিমিট এক্স টেন্স টু হবে 2, কী হবে, যে আমি ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করবো যতক্ষণ পর্যন্ত না এটা উপরে নিচে 0 অমিট না হয়, তাহলে কী হবে, সেটা হবে 2x, হ্যাঁ, ওটা কী হবে মাইনাস, এটা 0 হয়ে যাবে, আর এটা হবে 1 - 0 হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে। এখন যদি আমি ভ্যালুটা বসাই, যে আলটিমেটলি আমাদের আসবে লিমিট এক্স টেন্স টু 2, সেটা হবে 2x ডিভাইডেড বাই 1। এখন তুমি মানটা বসাই দিতে পারো, কারণ এখন বসাইলে একটা রিয়েল ভ্যালু আসবে, একটা রিয়েল ভ্যালু আসবে, সেটা হচ্ছে 2 × 2 × 2, আলটিমেটলি আসবে 4। আসলে ভ্যালুটা কি এক্স্যাক্টলি 4 না, 4-এর খুব কাছাকাছি, বলতেছে এক্স্যাক্টলি ভ্যালুটা 4 হবে না, মানে তুমি যখন লিমিটিং ভ্যালুটা মানে এক্সের মানটা যত 2-এর কাছাকাছি দিবা, তখন একটা মানে সম্ভবত মানটা মানে খুব কাছাকাছি মানটা বা আশেপাশে আসবে, যে রাউন্ডিং ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 4। তুমি এক্স্যাক্টলি ভ্যালুটা পাবা না, কারণ এক্স্যাক্টলি ভ্যালুটা তো 0 চলে আসতেছে। এই পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, মানে x = 2 এর মানে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, এই জন্য আমরা এক্সের কাছাকাছি মান নিতেছি, মানে 2 এর খুব কাছাকাছি মানটা গেলে 4 এর মানটা কত কাছাকাছি, মানে এক্স্যাক্ট ভ্যালুটা নিতে মানে পারতেছি না আমরা, যে রাউন্ডিং ভ্যালুটা আমরা নিতেছি। হ্যাঁ,
হ্যাঁ, এখন যদি আমি আসলে আমরা এটা কিন্তু নর্মালি আমাদের স্কুল লাইফে যেভাবে করতাম, মানে কলেজ লাইফে যেভাবে করতাম সেটা হচ্ছে এইভাবে করতাম, কিন্তু এটা কিন্তু এল হসপিটাল দিয়ে করতাম না। আমরা করতাম কীভাবে, যে লিমিট এক্স টেন্স টু 0, যে এক্স স্কোয়ার বাই 4x-2, এটাকে কীভাবে করতাম, এটাকে করতাম কীভাবে, যে লিমিট এক্স টেন্স টু 0, না অ্যাকচুয়ালি 2 ছিল, এটা এক্স টেন্স টু 2 হবে 2, সেটা হবে যে এক্স প্লাস 2 x-2, তারপর লিখতাম x-2, এভাবে করতাম, কারণ এটাকে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্রে ফলাইতাম। তারপরে যে আমাদের অঙ্কের মধ্যে কাটাকাটি করলে আমাদের সবারই মজা লাগে, এই জন্য কাটাকাটি করতাম, করার ফলে তারপরে আসতো এই যে x+2 বসাই দিতাম, তাহলে x+2 বসাই দিলে কী হতো, লিমিট x টেন্স টু 2, তাহলে আলটিমেটলি আমরা পাইতাম 2+2 = 4। আলটিমেটলি অ্যান্সার কিন্তু এটাই। আচ্ছা, এখন যদি আমরা একটু ম্যাথ আরও কিছু ম্যাথ দেখি, যে এই সম্পর্কিত কিছু ম্যাথ দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা অনেক ম্যাথই আসে আসলে এই ফর্মুলাতে। আমরা দেখো লিমিট, এই ফর্মুলাতে তুমি মোটামুটি এই চ্যাপ্টার কভার করতে পারবা এই ফর্মুলাতে, এল হসপিটাল নিয়মে। লিমিট এক্স টেন্স টু π/2, (1 - sin x divided by cos x/2 divided by cos x হবে শুধু, x/2 হবে না। এটা হবে x, শুধু x হবে, এখন যে লিমিট x টেন্স টু π/2 1 - sin x divided by cos x, এখন যদি আমি মানটা বসাই, দেখো যদি মানটা বসাই ডিরেক্ট, তাহলে কি আসবে, 1 - sin π/2, তাহলে 1 আসবে, ডিভাইডেড বাই cos π/2 মানে হচ্ছে 0, আলটিমেটলি আমাদের ভ্যালুটা আসবে 0/0। তাহলে আসলে এই অঙ্কটা 0/0 ফরম্যাট চলে আসছে, তাহলে অবশ্যই আমি এটার মধ্যে এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। তাহলে আমরা যদি এল হসপিটাল রুল ইউজ করতে পারি, তাহলে কী হবে, বসাই দাও, তাহলে হবে লিমিট এক্স টেন্স টু π/2, তাহলে হবে উপরে ডিফারেন্সিয়েট করলে কী হবে, সাইনকে করলে কী হয় কস, তাহলে হবে মাইনাস cos x, তারপরে কসকে করলে কী হয় মাইনাস সাইন এক্স। এই তো, এখন যদি মানটা বসাও তাহলে কী আসবে, যে উপরে 0, তাহলে নিচে আসলে আলটিমেটলি নিচে 0 তো আসে না, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা আসবে 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো আশা করি যে এই ম্যাথ 1 হবে, কেন 1 হবে না, তো 1 হবে না, কারণ cos π/2 এর মান কত 0, আর sin π/2 এর মান হচ্ছে 1, আলটিমেটলি আমাদের এই পাশটাতে, এখন আমাদের পাশটাতে চলে আসে 1/0 ডিভাইডেড বাই 1, এই জন্য আমরা আলটিমেটলি 0 লিখছি। হ্যাঁ, অ্যান্সার 0 হবে। আচ্ছা, এল হসপিটাল আরেকবার বলেন। আচ্ছা, এল হসপিটাল বলতেছে এটা একটা নিয়ম, যে নিয়মে আমি যদি দেখি একটা মানে লিমিট বের করার সময় লিমিটিং ভ্যালুটা দেওয়ার পরে ওই ফাংশনটা 0/0 ফরম্যাট, এভাবে যে 0/0 ফরম্যাট কিংবা ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি ফরম্যাট, এই ফর্মে যদি চলে আসে, তাহলে আমরা এই ততক্ষণ পর্যন্ত না অন্তরীকরণ করব যতক্ষণ আমাদের 0/0 অমিট না হয়, বা যতক্ষণ 0 না যায়, নিচের 0 অ্যাটলিস্ট তোমাকে সরাতে হবে। দেখো তুমি যদি এটাকে বসাও, যে এই π/2 যদি এখানে বসাই দাও, তাহলে আলটিমেটলি তুমি পাবা 0/0 ফরম্যাট। হ্যাঁ, 0/0 ফরম্যাট পাবা। এখন তুমি কি করবা, এই 0/0 ফরম্যাট অমিট করার জন্য তুমি উপরে একবার অন্তরীকরণ করবা, নিচে একবার অন্তরীকরণ করবা। অন্তরীকরণ করার পরে যদি দেখো যে না, তখনও আমার থাইকা যায়, ধরো যদি করি তাহলে কি হয়, তাহলে হয় মাইনাস cos x, নিচে উপরে কি হয় মাইনাস সাইন এক্স, নিচে হয়। দেখো এখন যদি আমি লিমিটিং ভ্যালুটা বসাইলে এখন উপরে 0 আসে ঠিক, কিন্তু নিচে কিন্তু আমার 1 আসে, তাহলে কিন্তু আমার লিমিটিং ভ্যালু বসানো যাবে। তাহলে বসানো গেলে কী হবে, আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে 1/0 = 0। আশা করি তোমরা বুঝতে পারছো যে তাহলে তো আমাদের বলছে যে তাহলে তো আমাদের শুরুতে এল হসপিটাল করার দরকার ছিল না, তাহলে শুরুতেই 90 বসালে একই অ্যান্সার আসতো।
আচ্ছা বসাও তো, শুরুতে 90 বসালে তো আমাদের 0 ইনফিনিটি আসতো। দেখো শুরুতে আমাদের 90 বসাইলে 0/0 আসে, ইনফিনিটি আসে না। আচ্ছা অনেকে বুঝতে পারছো, অনেকে যারা একটু মানে বুঝো নাই তারা একটু মানে একটা ম্যাথ করো নিজে নিজে, করার পরে দেখবা আসলে বুঝতে পারবা, আসলে করার পরে আসলে বুঝতে পারবা। আচ্ছা এইভাবে আমরা কিন্তু আমাদের লিমিটের মোটামুটি অনেকগুলা ম্যাথ আছে, এগুলো আমরা করতে পারবো। লিমিটের অনেকগুলো মোটামুটি প্রায় যে আমরা কিন্তু এভাবে করতে পারবো। এভাবে করতে পারবো। তুমি দেখবা যে লিমিটের মোটামুটি অনেকগুলো অংশই তুমি এই সূত্রের মাধ্যমে কভার করতে পারবা, এই সূত্রের মাধ্যমে কভার করতে পারবা। যদি আমি আরেকটা সূত্র দেখি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, যে ধরো আচ্ছা যদি আমি একটা সূত্র মানে একটা ইয়া দিই যে লিমিট x টেন্স টু 0, x টেন্স টু 0 e to the power x minus e to the power minus x plus 2x x minus plus 2x x minus sin x sin x। এখন দেখো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা করতে পারলে আশা করি তোমরা আসলে বুঝতে পারবা যে আসলে এল হসপিটালটা কী হয়। দেখো ই টু দি পাওয়ার বলছে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x, এটা আমাদের ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে এই কোশ্চেনটা। লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস 2x x মাইনাস সাইন x। এই ম্যাথটাতে যদি দেখো তুমি যদি ডিরেক্ট মানটা যদি বসাও, এদিকে মানটা যদি ডিরেক্ট বসাও, দেখো কি আসে, ডিরেক্ট মানটা বসাইলে কি আসে, আসে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে হচ্ছে 1 প্লাস আলটিমেটলি এটা 0, তারপরে আসে x, তাহলে 0 মাইনাস সাইন 0 মান কত 0, আলটিমেটলি আমাদের উপরে আসে, উপরে নিচে 0/0 ফর্মেট চলে আসে। দেখো তাহলে এই যে 0/0 ফর্মেট চলে আসছে, তাহলে কি করতে হবে আমাদেরকে, এটা ওই যে এল হসপিটালে ফালাইতে হবে, মানে ওই হসপিটালে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সুস্থ হয়। তাহলে ওই এল হসপিটালে যদি আমি সূত্রটা প্রয়োগ করি, তাহলে ওই সূত্রটা প্রয়োগ করলে কি হবে, দেখো কি হয় যে লিমিট x টেন্স টু 0, তাহলে কী হবে দেখো, আমি উপরে ডিফারেন্সিয়েট করব, নিচেও ডিফারেন্সিয়েট করব, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস ই টু দি পাওয়ার এক্সে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু এই মাইনাসটা সামনে চলে আসবে, এই জন্য প্লাস 2 ডিভাইডেড বাই হবে কি, তাহলে হবে 1 মাইনাস সাইনকে করলে কোস, তাহলে কোস এক্স। এখন তুমি যদি দেখো, এখন তুমি যদি আরেকবার এটা চেষ্টা করো যে আসলে কি হয়, দেখো এখন তুমি যদি আবার বসাও, যে যদি ভাবো যে না এখন যদি আমি মানটা ভ্যালু ইনপুট করি তখন কি হবে, দেখো এখন যদি আমি মানটা ইনপুট করি, ভ্যালুটা ইনপুট করি, দেখো যে আমাদের উপরে আসবে কি, উপরে কিছু আসে সমস্যা নেই, উপরে যাই আসুক, নিচে দেখো কি আসে, নিচে আসে আমাদের 1 আছে, তাহলে 1 থাকলো, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে আলটিমেটলি আসবে আমাদের -1। উপরে তোমার আসবে যে 1 + 1 আলটিমেটলি 2 + 2, উপরে একটা মান আসবে, কিন্তু আলটিমেটলি আমার নিচে কিন্তু কি চলে আসছে, একটা 0 চলে আসছে, তাহলে একটা সামথিং বাই 0 ফর্মেট চলে আসছে কিন্তু এটা, তাহলে আলটিমেটলি এটা আমার ইউজ করা যাবে না। এখন যদি আমি আবার এদিকে মানে উপরে ডিফারেন্সিয়েশন, উপরে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কী হবে লিমিট x টেন্স টু হবে 0, তাহলে কী হবে, এটা হবে ই টু দি পাওয়ার এক্স, আবার মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটা 0 হয়ে যাবে, আলটিমেটলি এটা এরকম হবে, নিচে হবে কত, এটা করলে 0 হবে, মাইনাস সাইনকে করলে মাইনাস কিছু করলে হবে সাইন এক্স। এখন তুমি ভ্যালুটা বসাও, দেখবা আলটিমেটলি যে এখনও তো 0 চলে আসে না, এখনও তোমার 0 আসে, দেখো এখন তুমি যদি বসাও আবার এই টার্মে, কিন্তু আবার তুমি 0 বসালে কি হবে, এখানে 0 আসে, উপরেও আবার আলটিমেটলি 0 চলে আসে, 1/-1 আলটিমেটলি 0 চলে আসে, আবার তোমার 0/0 ফরম্যাট। দেখো এখনও কিন্তু এটা তুমি ফার্স্টবার, দেখো আমার যে আমি দেখো ফার্স্টবার তুমি অন্তরীকরণ করছো, এটা সুস্থ হয় নাই, পরের বার অন্তরীকরণ করছো তখনও সুস্থ হয় নাই, তখন আবার কি করতে হবে, আবার অন্তরীকরণ করবা, মানে আবার এল হসপিটাল দিবা, দেখো সুস্থ হয় কিনা, যে লিমিট x টেন্স টু 0 কী হবে, সেখানে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই কী হবে, এখন সাইনকে করলে কজ এক্স। হ্যাঁ এখন দেখো, এখন মনে হচ্ছে আমি লিমিটিং ভ্যালুটা বসাইলে মানটা একটা আসবে, দেখো কি হয়, আমি যে 0 বসাইলে কি হবে, নিচে হবে 1, উপরে হবে কত
উপরে হবে 1 + 1, আলটিমেটলি অ্যান্সারটা হবে আমার 2। এই হচ্ছে আমার অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। x = আলটিমেটলি অ্যান্সারটা হবে 2। হ্যাঁ, 0/0 তো আসতেছে। হ্যাঁ, তুমি যতক্ষণ পর্যন্ত না এটা 0/0 বাদ যাবে, মানে 0/0 ফরম্যাট আসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এটা করতেই থাকবা। যে বলতেছে এটা মানে কি, এটা মানে হচ্ছে একটা এল হসপিটাল। আমি ফার্স্টেই বলছিলাম এটা এমন একটা হসপিটাল যেটা একটা অসুস্থ লিমিটকে সুস্থ করে। হ্যাঁ, এটা তো বলছিলাম ফার্স্টে। তাহলে দেখো এটা 0/0 ফরম্যাট মানে কি, এই 0/0 মানে কি, ম্যাথমেটিক্সে 0/0 মানে বলা হয় মানে সেটা অসংজ্ঞায়িত, মানে অসুস্থ, এক টাইপের অসুস্থ। তাহলে কী হবে, এই যে অসুস্থ ছিল, আমি এটা ইন্টিগ্রেশন করলাম, মানে হসপিটাল রুল দিলাম, আবার দেখো কী হলো, আবার সে অসুস্থ হয়ে গেল, আবার সে অসুস্থ, মানে কত 1/0 মানে ইনফিনিটি, আবার সে অসুস্থ। তারপর আবার আমি করলাম, তারপরেও আবার অসুস্থ, তখন আমি আবার করলাম, মানে তাহলে কী হলো, তারপরে দেখি না এটা সুস্থ হয়ে গেছে। মানে এটা নিয়মটা হচ্ছে কি, মানে তুমি ফার্স্টে 1 ডোজ ওষুধ দিলা, সুস্থ হলো না, তারপর আরেক ডোজ ওষুধ দিলা, সুস্থ হলো না, আরেক ডোজ দিলা, লাস্টে 4, মানে 4বার তুমি করার পরে, মানে 1 টার্ম 2 টার্ম 3 টার্ম 4 টার্ম, তুমি 4 টার্মে যখন 4টা ডোজ দিছো তখন কী হয়ে গেছে, সে সুস্থ হয়ে গেছে, আলটিমেটলি মানটা আসছে। হ্যাঁ, সুস্থ না হওয়া পর্যন্ত অন্তরীকরণ তোমাকে করতে হবে। এই হচ্ছে আমাদের এল হসপিটালের মোটামুটি ম্যাথ। তুমি মোটামুটি অনেকগুলো ম্যাথই এভাবে করতে পারবা, অনেকগুলো ম্যাথই তুমি এভাবে করতে পারবা। তো আশা করি আমাদের মোটামুটি অনেকগুলা এই যে লিমিটেড যে অঙ্কগুলো আছে মোটামুটি অনেকগুলাই কাভার, মানে সবগুলাই মোটামুটি এল হসপিটালে কাভার হবে, 80% এল হসপিটাল দিয়ে কাভার হবে, আর যেগুলো একটু ব্যতিক্রম এগুলো আমি দেখাই দিছি। এইভাবে কিন্তু আমরা আমাদের লিমিটের পার্টটা, লিমিট থেকে একটা এমসিকিউ কিন্তু আসবে, আশা করি লিমিট থেকে একটা এমসিকিউ আসবে। তারপরে তোমরা তোমাদের প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা, তারপরে প্র্যাকটিস করতে করতে দেখবা অনেক সমস্যা পড়বা, এগুলো ফেস করবা, তারপর নিজে একটু ট্রাই করবা, পারবা। তো এইভাবে কিন্তু আমরা আমাদের লিমিটেড পার্টটা কিন্তু আমরা কাভার করতে পারলাম, লিমিটেড পার্টটা আমাদের কাভার হলো। এখন আমাদের একটু সামনের দিকে যাই, যে আসলে আমাদের যদি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এটার যে মেইন পার্টটায় আমরা যদি যাই, ফার্স্টেই আমাদের আসা লাগবে অন্তরক সহগটা কি। অন্তরক সহগ, ফার্স্টে আমাদের আসা লাগবে অন্তরক সহগ। অন্তরক সহগ, তো এই অন্তরক সহগ যদি আমি যাই, অন্তরক সহগ বা অন্তরজ, এটাকে অনেক নামে বলা হয়, অন্তরজ বলা হয়, অন্তরজ এটাও বলা হয়, তারপরে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বলা হয়, এগুলা বলা হয়। দেখো যে যদি আমি একটা কার্টেশিয়ান ফর্মে একটা আঁকি, একটা ফাংশন, এটাকে একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা হচ্ছে y = f(x), y = f(x). এই ফাংশনটায় আমি যদি একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, এই পয়েন্টে ধরো এই পয়েন্টটা এইরকম একটা পয়েন্ট, এখন আমি আরেকটা পয়েন্ট নিলাম যে এই পর্যন্ত, তোমরা এটা পড়ছো মূলত f(x) প্রাইম equals to limit x tends to 0 কি, সেটা হচ্ছে যে h divided by f(x plus h minus f(x), এটা পড়ছো না, f(x plus h minus f(x divided by h), এই যে এই ভ্যালুটা, এটাকে বলা হয় অন্তরক সহগ বা অন্তরজ, এটাকে বলা হয় অন্তরক সহগ, এটা হচ্ছে অন্তরজ। যেখানে যদি আমি এটা যদি দিই, ধরো এক্স, এবারে যদি আমি এক্স ধরি, এটা এক্স এবং ওয়াই যদি ধরি, এটা হচ্ছে আমাদের এক্স, এটা ওই যে কী বলে গান দিন না কি যে বলে না, এটা কি একটা পোকা আছে না, এই পোকা মনে হয় মানে আশেপাশে মারা গেছে, এই জন্য। আমাদের দিকে বলে কি পোকা যে,
আচ্ছা, এখন যদি আমরা দেখি আমাদের অন্তরক সহগটা, সেটা হচ্ছে যে এক্সের ভ্যালুটা, ধরো এটা এক্স যদি হয় তাহলে এক্স প্লাস এইচ, ধরো আমি এই পর্যন্ত নিলাম এক্স প্লাস এইচ, এটা হচ্ছে এক্স প্লাস এইচ, একটা মানে কম ভ্যালু নিচ্ছি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, বলতেছে এক্স প্লাস এইচ, এটা এই যে এটা এক্স প্লাস এইচ, এই ভ্যালুটা এই যে এটা হচ্ছে কি হচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে যদি আমি এক্স প্লাস এইচ দিয়ে, আচ্ছা আমি চিত্রটা একটু সুন্দর করে আঁকি, চিত্রটা একটু সুন্দর করে আঁকি দাও। এই চিত্রটা বোঝার বিষয় আছে, যে চিত্রটা তুমি বুঝলে, ধরো যে এই হচ্ছে আমাদের এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমার ফাংশনটা। তো এই যে একটা, এটাকে আমি নিলাম, ধরো এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই, মানে হচ্ছে এই পাশে হচ্ছে এক্স, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওয়াই। এখন বলতেছে আমি একটা ছোট্ট একটা ভ্যালু নিব, ধরো এক্স, এই ভ্যালুটা হচ্ছে এক্স মানে এইচ ভ্যালুটা নিছি আমি, তাহলে এতটুকু দূরত্ব কী হইল, সেটা হচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে এটার এগেনস্টে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এইদিকে, এটা এই এগেনস্টে ভ্যালুটা হবে আমার এফ অফ, মানে আমি যে এইভাবে লিখি যে এক্স প্লাস এইচ, তারপরে এখানে হবে যে ওয়াই প্লাস, যেহেতু আমার এইচ ভ্যালুর তো উপরের দিকে তো একটু গেছে, একটু যদি আমি দিই তাহলে এটার ধরো তোমার ওয়াই বলা যাবে না, একটু এইচ বা ডেল এক্স উপরে উঠবে, এটা তো এটা বলতেছে যে আমাদের এফ অফ এক্স এই যে প্রাইম, মানে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন বা এটা এভাবে লেখা হয় ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই, এটা যে আমরা জানি এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই ধরছিলাম আমি ফার্স্টেরটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তো এটা যে এটার মধ্যে ইকুয়ালস টু সেটা হবে লিমিট এক্স টেন্স টু জিরো, মানে এইচ এদিকে হবে এইচ টেন্স টু জিরো, এইচের ভ্যালুটা যত জিরোর কাছাকাছি, মানে এইচের ভ্যালুটা যত কমে আসবে, মানে এটা যত কমে আসবে, এই ভ্যালুটা হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর এখানে হবে এইচ ভ্যালুটা হবে। এটা বলা হয় আমার অন্তরক সহগ। তোমরা যারা মূল নিয়মে অন্তরীকরণ করছো, তারা এটা মূলত জানো যে এইচ টেন্স টু জিরো হবে। হ্যাঁ, এইচ টেন্স টু জিরো হবে মূল নিয়মে অন্তরীকরণ। তোমরা মূল নিয়মে অন্তরীকরণের সময় এই ইয়াটা ইউজ করছো, মূল নিয়মে অন্তরীকরণের সময় এটা তোমরা ইউজ করছো। এখন যে আমরা যদি আমাদের মেইন যে ইয়াটা যদি ধরো যে সূত্রগুলো পড়ছো, সবাই তো সূত্রগুলো জানো, যে আমাদের ডি বাই ডিএক্স, এটাকে যদি এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। হ্যাঁ, কী বলা হয়? ডিফারেন্সিয়াল অপারেটর। এখন এই ডিফারেন্সিয়াল অপারেটরকে আরেকভাবে লেখা হয়, সেটা হচ্ছে ডি, শুধু ডি লেখা হয়, অনেক সময় তোমরা এভাবে ডিও লেখা হয়, শুধু ডি, অথবা এটাকে এভাবে লেখা হয় যে ফার্স্টে y1, এভাবে লেখা হয়। অনেকগুলো ফর্মে লেখা যায়, তোমাদের বইয়ে সবচেয়ে বেশি লেখা হচ্ছে y1, তারপরে লেখা হচ্ছে এফ অফ ইনভার্স, এই যেভাবে লেখা এফ অফ এ প্রাইম, এভাবে লেখা, মানে তোমাদের বইয়ে মূলত এই দুইটা পার্ট লেখা, এফ অফ এটা লেখা। এই ডিফারেন্সিয়াল অপারেটরকে এভাবে লেখা হয়। যদি মনে করো যে তোমাদের একটা ফাংশন যদি হয় এরকম, ধরো যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইচ্ছা করলে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 2x, এটাও লিখতে পারি। অথবা ইচ্ছা করলে আমি এই ডি ওয়াই বাই ডিএক্সের পরিবর্তে লিখতে পারবো শুধু y1 2x, অথবা আমি লিখতে পারবো একদম সোজা যে শুধু ডি লিখলে হয়, তোমাদের বই যদিও নাই, এটা খুব কম 2x ইকুয়ালস টু টি লেখা যায়। বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ডি দিয়ে কোশ্চেনটা করে অনেক সময়। আচ্ছা, এখন যে আমাদের এই ডি এর মিনিংটা যদি আমি দেখি, একদম বেসিক থেকে শুরু করছি, একদম বেসিক থেকে, যে আসলে ডিফারেন্সিয়েশন মানে এই যে ডিফারেন্সিয়েশন দুই প্রকার, একটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে মানে অন্তরীকরণ কিংবা এটা যদি আমি ইংলিশে লিখি যে ডিফারেন্সিয়েশন, এইভাবে লিখলাম। ডিফারেন্সিয়েশন দুই প্রকার, একটা হচ্ছে পার্শিয়াল
আর একটা হচ্ছে টোটাল, হচ্ছে পার্শিয়াল, আর একটা হচ্ছে টোটাল। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটা DIFF এভাবে লিখলাম আমি, আর একটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন, অথবা এটা আরেকটা নাম বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল। এটা অর্ডিনারি, এটাকে আরেকটা নাম বলা হয় অর্ডিনারি। এই দুইটার আমাদের মেইন ইয়াটা হচ্ছে কি, এখানে আমাদের এই যে পার্শিয়ালে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে ধরো একের অধিক, ওয়ান্স মোর, মানে একের অধিক থাকবে, বাংলাতে লিখে আমি একের অধিক এটার মধ্যে। এবং কি তোমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একের অধিক, এগুলোকে বলা হয় তোমার পার্শিয়াল ডেরিভেটিভ। আর এই যে টোটাল ডিফারেন্সিয়েশন, এটার মধ্যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, মানে ধরো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, ধরো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা। ধরো আমি যদি তোমাকে বলি যে ধরো একটা ফাংশন আছে, আমি একটু উদাহরণ দিই, ধরো এরকম উদাহরণ যদি থাকে যে y = x² + z², এরকম আছে। দেখো এখানে কিন্তু আমার y এর ভ্যালুটা নির্ভর করতেছে কয়টার উপর, দুইটার উপর, একটা হচ্ছে x, একটা হচ্ছে z। মানে এখানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একটাই আছে, এক কিংবা একের অধিক একটাই আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে আমার কয়টা, দুইটা, একটা x আর একটা হচ্ছে আমার z। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর যদি আমি আরেকটা ধরো এখানে দেখে x² = 4ax, দেখো এখানে 4ay যদি এই ধরো এটার মধ্যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, x, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার y। তাহলে আলটিমেটলি আমার টোটাল ডিফারেন্সিয়েশন বা অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের মেইন ইয়াটা হচ্ছে এই টোটাল ডিফারেন্সিয়েশন, এটার মেইন ইয়াটা হচ্ছে কি, যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, আর পার্শিয়ালে থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক কিংবা একটা থাকতে পারে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে মানে একের অধিক থাকবে, পার্শিয়াল ডেরিভেটিভে একের অধিক থাকবে। তোমরা মূলত এগুলো পড়ছো যে ফিজিক্সে পড়ছো, যে পার্শিয়াল ডেরিভেটিভ বা টোটাল ডেরিভেটিভ, এগুলো অনেকে মানে আমাদের ক্যালকুলাসে পড়ছো, যে ভেক্টর ক্যালকুলাসে পড়ছো। তো এটা হচ্ছে কিন্তু এই চ্যাপ্টারে আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে সবটাই টোটাল ডিফারেন্সিয়েশন, মানে পার্শিয়াল ডেরিভেটিভ তোমাদের ম্যাথের মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ তোমাদের সিলেবাসে নাই, শুধুমাত্র মানে টোটাল ডেরিভেটিভটাই আছে বা সম্পূর্ণ অন্তরীকরণটাই আছে। তো এই অন্তরীকরণের যদি আমি বলছিলাম যে আমাদের ম্যাথের দুইটা পার্ট, ফার্স্টে এই যে অন্তরীকরণের একটা হচ্ছে এই যে লিমিট, ওটা কি এর আগে একটা ক্লাস করছে, মানে বায়োলজি ক্লাস করেছিলাম, আজকে কোনো ক্লাস হয়েছিল নাকি, এই জন্য ওরা একটু যে মানে ক্লাস যে ভাই রাত শেষ হয়ে যাবে, সবে তো প্রবলেম নাই, ক্লাস অনেক ভালো লাগছে, সেটাই তো বলতেছি যে এভাবে ক্লাস শুরু করছে, সে রাত শেষ হইলেও ক্লাস শেষ হবে না। আর আমরা না শোনো, ক্লাস হবে না মানে ক্লাস শুরু হলে শেষ হবে না এরকম না, আমারও মাথায় জ্ঞান আছে যে আসলে তোমরা কতক্ষণ ক্লাসটা করতে পারবা, যে আসলে ওই আরেকটা ক্লাস ছিল তোমাদের, এই জন্য একটু, আর ফিজিক্স আর ম্যাথ পাশাপাশি করা যায় না নর্মালি, আর তোমাদের ভাই তো অনেকক্ষণ পড়ায়। হ্যাঁ আসলে বৃষ্টি হতে আমাদের ক্লাসটা একটু গেছে, বৃষ্টি হতে কালকে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, যে না ক্লাস টাইম মানে ক্লাস টাইম আমরা চাচ্ছি যে ক্লাসটা একটু ব্রড করা যায়, আরও ডিটেলস আলোচনা করতে পারি যাতে আমরা। হ্যাঁ আমরা ফার্স্টে
পদক্ষেপ ছিল 3 ঘন্টা ক্লাস নিব, পরে এটা কমায় 2 ঘন্টা করা হয়েছে। তারপরে আবার অনেকক্ষণ ইয়াতে আসে যে না 2 ঘন্টা না 90 মিনিট করেন, 1.5 ঘন্টা এরকম করেন। আর 1 ঘন্টা ক্লাসে মানে আমরাও ভালো করে ডিপলি বুঝাতে পারি না। ধরো আমি তোমাকে আজকে যেগুলো মানে ডিপলি বুঝাই দিছি একদম, যে মূল নিয়মে অন্তরীকরণ কোনগুলা কোনগুলা কি, মানে যেভাবে আমি ফার্স্টে নিয়ম দিলাম, তারপরে নিয়ম বেস অঙ্কগুলো করালাম, তারপরে আবার এই শর্টকাট টেকনিকেরও আবার দেখা দিলাম। তো 1 ঘন্টা একটা ক্লাসে আসলে এগুলো করা যায় না। আর কিছুদিন পরে তো আমাদের ওই যে রিভিশন ক্লাসে তো একটা ম্যাথ ফার্স্ট পেপার দেখা গেছে 3 ঘন্টার জন্য ক্লাস হবে, 4 ঘন্টার জন্য ক্লাস হবে, তখন কী করবা? তখন মাঝখানে বলবা যে ভাই একটা ব্রেক দেন নাকি, এটা তখন ব্রেক দিলে আবার আর জয়েন করবা না, এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু মানে আমি আর কিছু মানে এত বেশি কথা বলবো না, যে আর কিছুক্ষণ ধরো 5 মিনিট দেখায় তারপরে তোমাদের অফ করে দেওয়ার সমস্যা নেই। কারণ আমাদের পরে তো অন্তরীকরণে আরেকটা পার্ট আছে, সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে মানে ওই সময়ে আমাদের যে মূল নিয়মে আমাদের মূল যে অন্তরীকরণ, সেটা 3 যদি পার্ট করি আমি, হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ এটা আছে, অন্তরীকরণ আছে। তারপরে আছে আমাদের যে ঢাল, ঢালের যে ম্যাথগুলো আছে, ঢাল এবং স্পর্শক, স্পর্শক এবং অভিলম্ব, ঢাল স্পর্শক অভিলম্ব, অভিলম্ব। তারপরে আমাদের যেগুলো আছে ধরো গুরুমান লঘুমান, গুরুমান, তারপর হচ্ছে লঘুমান, এইগুলো আছে। তারপরে প্রতিস্থাপনীয় যেগুলো আছে, কিছু আছে প্রতিস্থাপনীয় বা এটা পর্যায়ক্রমিক এনতম ডেরিভেটিভ বা এনথ ডেরিভেটিভ আছে, এনথ ডেরিভেটিভ বা এনতম অন্তরক, এনতম, আমি যদি বাংলাতে লিখি এনতম অন্তরক, যে এনতম অন্তরক, এনতম অন্তরক, এনতম অন্তরক, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তারপর ঢাল, অবিলম্ব, গুরুমান, লঘুমান, তারপর হচ্ছে এনতম অন্তরক। তো এই 4টা আমাদের টপিক মূলত। এই যে মেইন অন্তরীকরণে আমাদের যে ইয়াটা গেল লিমিটের পরে হচ্ছে আমাদের মেইন অন্তরীকরণ হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ঢাল, স্পর্শক, অবিলম্ব, গুরুমান এবং লঘুমান, তারপর হচ্ছে এনতম অন্তরক। তো ওই ক্লাসটা যদি মানে একটু, ওই ক্লাসটা মোটামুটি 2 ঘন্টা হবেই, কারণ তুমি 1 ঘন্টাতে আমাদের এই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ঢাল, স্পর্শক, গুরুমান, লঘুমান এগুলো কিন্তু সলভ করা যাবে না। তো আজকে ভাবছিলাম যে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা করাই দিব কিনা, যেহেতু তোমাদের ইয়ার নাই, খুব কম, তোমরা বলতেছো যে না আসলে পরপর 2টা ক্লাস করছো, ফিজিক্স ক্লাস, তোমাদের ফিজিক্স ভাইও অনেক পড়ায়, এজন্য তোমাদের হয়তো আরও প্রেশার লাগে। আর আর এবারে কিন্তু যারা ম্যাথমেটিক্স দাগাবা তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট, খুবই প্লাস পয়েন্ট। যারা ম্যাথমেটিক্স দাগাবা, তুমি এই যে আমি কিছুদিন আগে একটা দেখলাম যে যারা ডাবিতে ম্যাথমেটিক্স দাগায় না তারা অলরেডি 500 সিট তারা পাবে না। আমাদের রাজশাহী তো এরকম, আমাদের সিট 1700 বা 1600 প্লাস। ওই সিটের মধ্যে তুমি যদি ম্যাথমেটিক্স দাগাও মানে না দাগাও, তাহলে দেখবা অনেকগুলা তোমার সিট তুমি পাবা না, মানে ম্যাথমেটিক্স ফিজিক্স মানে রিলেটেড তুমি ম্যাথগুলা মানে সাবজেক্টগুলো পাবা না, বুঝছো। আর তুমি সায়েন্স ফ্যাকাল্টির বিশেষ করে বায়োলজি বাদ দিয়ে যদি মানে অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলো যদি তুমি দেখো, সব ডিপার্টমেন্টে তোমার তুমি ম্যাথমেটিক্স পড়াই লাগবে। ফিজিক্সে পড়ো, কেমিস্ট্রিতে পড়ো, ম্যাথমেটিক্স তোমাকে পড়াই লাগবে। ম্যাথমেটিক্স থেকে বাঁচার, আর বিশেষ করে ক্যালকুলাস, ক্যালকুলাস থেকে তুমি বাঁচতেই পারবা না, অন্তরীকরণ যোগজীকরণ থেকে তুমি বাঁচতেই পারবা না। হ্যাঁ, যে বলছে যে ভাই চেইন রুল, হ্যাঁ চেইন রুলটাই মূলত পর্যায়ক্রমিক অন্তরীকরণ আস্তে আস্তে যায় আর কি, চেইন রুলটা। হ্যাঁ চেইন রুল, ওইটাই চেইন রুল। আমি যদি লেখা দিই ধরো চেইন রুল, চেইন রুল ওইগুলাই মানে মোটামুটি যে চেইন রুল দিয়ে তুমি ম্যাথগুলো করতে পারবা। তো গুচ্ছতে কি একই নিয়ম? হ্যাঁ গুচ্ছতে আচ্ছা তুমি ম্যাথমেটিক্স না গেলে তুমি তো আসলে ম্যাথমেটিক্স সাবজেক্টের কথা না। আর গুচ্ছর সার্কুলার তোমার ভাইয়া দেওয়া আছে তোমাদের ভাইয়ের ইউটিউবের চ্যানেলে, যে গুচ্ছের যে মানে বিভিন্ন আপডেট, ওই ভিডিওগুলো দেখবে, অনেকগুলো পাবা আশা করি। ঠিক আছে, তো সবাই আমাদের পরের ক্লাসে, আমরা পরের ক্লাসে লিখে দিয়েছি যে আমরা কী কী টপিকগুলো আলোচনা করব। তো পরের ক্লাসে তোমরা সবাই থাকো। অনেকে বলতেছে যে আজকে সারা ক্লাস নেন, যতক্ষণ ইচ্ছা মানে কী লিখছে থাকবো, মানে সব টপিক শেষ করতে। আসলে এগুলো আবেগে বলো, থাকবা না কিছুক্ষণ পরে তুমিও ঘুমাই যাবা, বুঝছো। হ্যাঁ সব টপিকই তোমাকে শেষ করে দেবো, এই সব টপিকই আমাদের পরের যে আছে ওই ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেবো। তো ততক্ষণ সবাই ভালো থাকো, পরের ক্লাসগুলো করো। সবারকে সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম।